যারা আহত কণ্ঠে বলে, হিয়া, হ্যাঁ তার কাজে সফল, তাই এখন সবাইকে দেখিয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে রাজের গাল মুছতে মুছতে বলে, এভাবে বউয়ের দেয়া উপহার সবার সামনে প্রকাশ করতে নেই। আপনার নেকু মায়ের হার্টে লাগে তো। মালিনী তেড়ে এসে বলেন, মুখের সামনে বলো, আমার কেন কষ্ট হবে? এই যা, আমি আপনার কথা কখন বললাম? আমি তো আমার স্বামীর আরেক মায়ের কথা বলেছি, যে সারাক্ষণ বেবি বেবি করতে থাকে, আমার আরেক শাশুড়ি। মাহমুদ সর্দার রুম থেকে মাত্র বের হলেন, এমন এক কথা শুনে ওনার বিষম খেলো। খুক খুক করে কেশে ওঠেন তিনি। শিয়া ও হিয়া হেসে দেয়। রাজ মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে বলে, নাতি নাতনির মুখ দেখার বয়সে যদি তার কচি বউ জুটে, লোকে কি বলবে মন্ত্রীর বাবার চরিত্রে সমস্যা আছে। মাহমুদ সর্দার চোখ রাঙিয়ে বলেন, বাবা হয় তোমার, শব্দচয়ন ঠিক করো। আমার শব্দচয়ন ঠিক আছে, তোমার বৌমার কথার প্রেক্ষিতে তো এমনটাই আভাস পায় বাবা। মালিনী তেতে ওঠেন, মায়াকে বলেন। মায়া তেজ দেখিয়ে বলে, আমি আর যাই শিখে থাকি না কেন, কারো বরের দিকে নজর দেয়া শিখিনি, যেটা এই পরিবারের অনেকেই করে এসছে। বলে দেবেন আপনার না হওয়া বৌমাকে আমার বরের দিকে যেন শকুনের দৃষ্টি না দেয়। আমি সেই দৃষ্টিতে ছুরি ঘোরাতে জানি। যারা ভয় পেয়ে পিছিয়ে যায় সোনালির পিছনে। সোনালি যারার হাত ধরে সান্ত্বনা দেয়। মাহমুদ সর্দার বলেন, মাথা ঠান্ডা রাখো সবাই, ব্রেকফাস্ট করতে হবে তো। রাজ নিজেও তাড়াহুড়ো দিয়ে বলে, হ্যাঁ বাবা, আমাকেও আজ মিটিংয়ে যেতে হবে। বলেই বসে পড়ে চেয়ারে। সোনালির ইশারা পেয়ে যারা এগোতে যাবে রাজের পাশের চেয়ারের দিকে, অমনি মায়া তার বাম পা এগিয়ে দিয়ে যারাকে ফেলে দেয়। যারা ব্যালেন্স হারা হয়ে পড়ে যায়, কোমরে একটু ব্যথা পায়। সোনালি এসে ধরে চারাকে। রাজ ও বাকি সবাই ঘুরে তাকিয়ে দেখে। রাজ বিড়বিড় করে বলে, আমার বউ আমার থেকেও অ্যাডভান্স। টেবিলে বসে খাবার খাচ্ছে সবাই। সবাই মুখে নীরবতা। হিয়ার খাওয়া শেষ। হাত ধুয়ে পরীক্ষার কাগজপত্র নিয়ে বের হতে নিলে রুদ্র বলে ওঠে, দাঁড়া একটু, আমিও যাব বাইরে, তোকে দিয়ে ওদিক থেকে আমি যাব। হিয়া না বলতে চেয়েছিল, কিন্তু মাহমুদ সর্দার বলেন, এটা তো ভালো, যাও হিয়া মামুনি, রুদ্রাজকে তোমাকে দিয়ে আসবে। শিয়া ফোড়ন কেটে বলে, আমাকে একটু এভাবে এক্সামে নিয়ে যেতে তো চাও না? তোর তো আজ এক্সাম নেই, থাকলে তোকেও নিয়ে যাব। বলেই হিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে রুদ্র। শিয়া বিজ্ঞান শাখায়, তাই আজ তার ছুটি। হিয়া মানবিক শাখায়, তাই তার পরীক্ষা আছে। গাড়িতে বসে আছে হিয়া ও রুদ্র। হিয়া বিড়বিড় করে পড়াগুলো মনে করার চেষ্টা করে। রুদ্র বলে, এত প্যারা নিচ্ছিস কেন? তুই তুই তো এমনিতেও ভালো রেজাল্ট করবি না, আর তোর রেজাল্ট না হলেও আমার কোনো সমস্যা নেই। হিয়া চশমা ঠিক করে বলে, আপনার সমস্যা আছে কি না নেই তা দিয়ে আমি কি করবো রুদ্র ভাই? এই ভাই শব্দটা তোকে কে বলতে বলেছে? চাচাতো ভাইকে ভাই বলবো না তো কি দাদু বলে ডাকবো? দিলি তো আমার প্রেমিক মনের 12টা বাজিয়ে। কোথায় ভাবলাম একটু মিষ্টি মিষ্টি কথা বলে জার্নিটা অনুভব করব। কি বলেন তো, আপনার সাথে থাকলে আমার মুখ থেকে মিষ্টি মধুর আলাপ আসবে না। তাহলে কার সাথে থাকলে আসবে? ওই তারেকের সাথে? হিয়া প্রতি উত্তর না করে জানালার দিকে তাকিয়ে আছে। রুদ্র গাড়ি থামিয়ে দিল। গাড়ি এসে থেমেছে পরীক্ষার সেন্টারে। হিয়া রুদ্রের দিকে না তাকিয়েই চলে যায় কলেজের দিকে। রুদ্র তাকিয়ে আছে হিয়ার চলে যাওয়ার দিকে। হিয়ার প্রতিটি পা চালানোতে বাড়িয়ে দিচ্ছে তাদের দূরত্ব। সেদিকে তাকিয়ে রুদ্র বলে ওঠে, আমার নষ্ট জীবনের সুখের ছোঁয়া হয়ে জন্ম নিয়েছিস তুই হিয়া পাখি। তুই বিহীন আমি শূন্য, তুই হবি আমার পূর্ণ। বলেই চোখের কোণা থেকে পানির বিন্দু মুছে গাড়ি চালায় রুদ্র। রুদ্রের গাড়ির স্থান পরিবর্তন করতেই পিছনে ঘুরে দাঁড়ায় হিয়া। বলে ওঠে, এই নষ্ট পুরুষের জন্যই আমার মনে জন্ম নেয় কষ্ট। ভালোবাসা পবিত্র, কিন্তু অপবিত্র ব্যক্তিকে ভালোবাসার ফল বিষে পরিপূর্ণ। এই বিষের স্বাদ আমি চাই না গ্রহণ করতে, তাই তো চাই আমি আপনার থেকে দূরে থাকতে। বলেই নিজের পরীক্ষার রুমে প্রবেশ করে হিয়া। অফিসে নিজের কক্ষে বসে আছে রাজ। একটু পর তার মিটিং করা হবে একটি জায়গা ঘিরে। ছোটখাটো একটি হোটেল পুরো 2.5 কাঠা জমির উপর বানিয়ে রেখেছে এক বৃদ্ধ। জমিটি তার নিজের। গরিব মানুষ টুকটুক করে টাকা গুছিয়ে
এই জমি কিনেছিল, এখনো বাড়ি করতে পারেনি। সেখানে নিজস্ব হোটেল খুলে দিনে রাতে সিঙ্গারা পুরি আর কিছু নাস্তা বানিয়ে বিক্রি করেন তিনি। তার পাশেই একটি বার সেন্টার। বারটি আরও বড় করে করা হবে। আশেপাশের লোকজনের থেকে তাদের জমি কিনে নিয়েছে, কিন্তু বৃদ্ধ লোকটি তার জমি বিক্রি করতে না করছেন। বাকিরাও চাননি বিক্রি করতে, কিন্তু টাকার চেহারা দেখে বিক্রি করে দেন। বৃদ্ধ লোকটির কথা, এইটুকু জমির উপর আমি কুঁড়েঘর বানালেও আমার সন্তানের ভবিষ্যৎ বেড়ে উঠবে, কিন্তু এখন যদি আমি এই জমি বিক্রি করি, আমি কোথায় জায়গা জমি কিনব আর বাড়ি করব কিভাবে? আজকাল দালাল ধরা লাগে, আবার জমির দাম চড়া। বৃদ্ধটির কথায় সহমত পোষণ করেন অনেকে, কিন্তু তারা বাড়ির মালিকের উপর কথা বলতে পারেন না, কারণ এই বাড়ির মালিক অনেক শক্তিশালী। তার সাথে ওঠানামা করে অনেক নেতা। সবাই চুপ থাকলেও গুটি কয়েকজন মিলে বৃদ্ধ লোকটির হয়ে আবেদন করে রাজের কাছে। রাজের সম্পর্কে তার এলাকার লোকজন অবগত। রাজ সবসময় সঠিক বিচার করে এসেছে। যার যেটা প্রাপ্য নেয় তাকে সেটা বুঝিয়ে দেয়। রাজ ও বাড়ির মালিক মিলে মিটিং করছে। দুজনের কথাবার্তা চলছে। কথাবার্তার এক পর্যায়ে বাড়ির মালিক রাজের টেবিলের উপর একটি বড় ব্যাগ রাখে, যেটা খুলে রাজকে দেখিয়ে দেয় মোটা অঙ্কের টাকা। রাজ টাকাগুলো দেখলো, কিছু বলল না। লোকটি বলে, এখানে প্রায় 10 লাখ টাকা আছে, আপনি যদি চান আরও বাড়িয়ে দেব, কিন্তু এখানে বড় বার সেন্টার খুলতে আটকাবেন না দয়া করে। এখানে বার হলে আপনার আমার সবার লাভ হবে, বিদেশ থেকে সুন্দরী মেয়েরও আসবে, বেনিফিট পাবেন আপনি। রাজ মুখের গভীর চাহনি দিয়ে দেখছে লোকটিকে। কোনো কথা এখনো বলছে না, তবে তার মুখে ফুটে আছে এক অদ্ভুত হাসি। লোকটি আরো লোভ দেখাতে বলে, আপনি চাইলে এই বারের শেয়ার সার্ভিসটা পেতে পারেন, মুন্সি বলে কথা। আপনার সব রকম ডিমান্ড পূরণ করব। এই বার খুললে দেশ বিদেশ থেকে বড় বড় লোকেরা আসবে, আমার বারের উন্নতি হবে, এতে আপনিও হাফ শেয়ার পাবেন। অফারটা ভালো না বলুন? ওই বুড়োটা বুঝলো না। আরে ওকে তো জমির আসল দামের থেকে বেশি টাকা দিচ্ছিলাম, সে না নিয়ে ওখানে জেদ ধরে আছে। এভাবে করলে আমি উন্নতি করতে পারবো না তো। বলেই টাকার ব্যাগটি আরও একটু এগিয়ে দিল রাজের দিকে। রাজ টাকাগুলো হাতে নিয়ে দেখলো মাত্র ব্যাংক থেকে আনা টাকার ঘ্রাণ আসছে। লোকটি রাজের দিকে তাকিয়ে জয়ের হাসি দিতে থাকে, কিন্তু হঠাৎ রাজ টাকাগুলো ব্যাগে রেখে টেবিলের উপর জোরে শব্দ করে 2 হাত ভর করে দাঁড়িয়ে পড়ে। লোকটি একটু অবাক হয়। রাজ ঠোঁটে হাসি বজায় রেখেই লোকটির দিকে এগিয়ে আসে। লোকটির কলার চেপে ধরে টানতে টানতে নিয়ে আসে বাইরে। মুখে তার কাঠিন্য ভাব। অফিসের বাইরেই সাংবাদিক ঘেরাও করেছিল। এই যে বার সেন্টারের জন্য এক বৃদ্ধকে প্রতিদিন আতঙ্কে থাকতে হয়, এটা পুরো মিডিয়া জানাজানি হয়ে গেছে। বাড়ির মালিককে টানতে টানতে বাইরে ধাক্কা দিয়ে ফেলে দেয় রাজ। সাংবাদিক এগুলো দেখেই এগিয়ে আসে। ভিডিও হতে থাকে রাজের এই কর্ম। সাংবাদিক মাইক ক্যামেরা নিয়ে রাজের সামনে আসতেই রাজ চেঁচিয়ে বলে ওঠে, কোনো প্রকার ঘুষ এই স্বামীর রাজ গ্রহণ করে না। এই লোক আমাকে টাকার ঘুষ দেখিয়ে বার ওপেনিং করতে চায়। আপনারা বলুন কি করা উচিত এই লোকটাকে? একজন গরিব লোক ওই এলাকায় টাকা জমিয়ে অল্প সংখ্যক জায়গা কিনে নেয়, শুধুমাত্র নিজের পরিবারের একটা ভবিষ্যৎ গড়ে উঠবে, কিন্তু এই লোভী মানুষ তার সুখ কেড়ে নিতে ব্যস্ত। এই স্বামীর রাজ কারো হকের দিকে নজর দেয়নি আর দিবেও না। আপনারাই বলে দিন, কারো কষ্টের গড়া সম্পদের দিকে হাত বাড়ানো কি উচিত? সবাই চিল্লিয়ে বলে ওঠে, না। উনি জনগণের কষ্টের সম্পদ নিজের শক্তি দ্বারা একা দাপট দেখিয়ে ব্যবহার করতে চায়। আপনারা তো অসংখ্য মানুষ, আপনাদের কি একত্রিত হয়ে লড়াই করার অ্যাবিলিটি নেই? আপনারা এক হয়ে যদি এই শক্তিশালী লোকদের দিকে রুখে দাঁড়ান, তাহলে তো এরা নিজেদের শক্তি দেখাতে পারবে না। আপনারা আজকাল কি করেন? কারো কোনো ক্ষতি হলে ভিডিও করে তার ভাইরাল করে, কিন্তু এই ভিডিও না করে একটু সময় মতো প্রতিবাদ করলে আজ মানুষ ক্ষতির দৃশ্য না দেখে অন্যায় থেকে প্রতিরোধের দৃশ্য দেখত। আপনারা সবাই সুবিধাবাদী, কেউ একটু আগ বাড়িয়ে সাহায্য করেন না, বরং নিজে ভিডিও করে নিজেদের অনলাইন ইনকামের ব্যবস্থা করেন। কত মানুষ আমাদের নেতাকে গালাগালি করেন তো কেউ দেশের আইন নিয়ে, কিন্তু আপনারা কি করেন? একবারও কি এগিয়ে এসেছেন বাঁচাতে? এই বৃদ্ধটিকে যে 2 সপ্তাহ ধরে উত্ত্যক্ত করা হয়, এটা কি কেউ একবারও প্রতিবাদ করেছিলেন? করেননি। বরং ওই হোটেলে প্রতিদিন সবাই নাস্তা করে চুপ করে বেরিয়ে আসতো।
সবারই আলাদা আলাদা স্বার্থের টান আছে। আপনারা নিজেরাও নিজের স্বার্থে ওখান থেকে সরে যান, কারণ প্রতিবাদ করলে তো আপনিও পড়তে পারেন কোনো বিপদের মুখে। এখন আমি আপনাদের বলছি, আপনারা সবাই মিলে শাস্তি দিন এই লোকটাকে, যাতে করে আর কোনোদিনও আপনাদের সামনে দাপট দেখাতে না পারে। আর হ্যাঁ, আপনাদের জমি আপনাদের থাকবে। এখানে আছে হাজারো গরিব কর্মীদের পরিশ্রমের ফল। দিনে এনে দিনে খাওয়া লোকদের হক এটা। উনি সেই হক নষ্ট করতে চেয়েছিল, তাই আপনারা এখন তাকে শাস্তি দেবেন। রাজ সবাইকে উদ্দেশ্য করে বলে। সবাই মিলে হাততালি দিয়ে মারতে শুরু করে বাড়ির মালিককে। সাংবাদিক ভিডিও করতে থাকে। বাইরে রৌদ্রের তাপ বেড়েছে। রাজের মুখের সামনাসামনি স্থির হয়ে আছে সূর্য। দূরে থাকা সূর্যের তাপ রাজের মুখে এসে ঘাম সৃষ্টি করছে। সাদা পাঞ্জাবি পরা রাজের পিঠ ঘেমে একাকার। হঠাৎ অনুভব করলো একটা হাত তার আঁচল দিয়ে মুছে দিচ্ছে রাজের গাল। রাজ হালকা তাকিয়ে দেখলো হাতের মালিককে। হাতের মালিক আর কেউ না, মায়া। রাজের ঘাম নিজের শাড়ির আঁচল দিয়ে মুছে মিষ্টি হেসে বলে, আমার জনাব দেখছি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছে। তার এই ক্লান্তিতে একটু প্রশান্তি দিতে চাই তাহারা জনাবরা। রাজ স্মিত হেসে তাকিয়ে থাকে মায়ার দিকে। মায়া রাজের মুখের ঘাম মুছে দিতে থাকে। দুজন সাংবাদিক রাজ ও মায়ার এই মুহূর্তটি ক্যাপচার করে নেয়। তারা প্রশ্ন করে, স্যার অ্যান্ড ম্যাম, আপনার মাইন্ড না করলে বলবেন আপনাদের মধ্যে কি সম্পর্ক? আজ মায়ার কাঁধে হাত রেখে বলে, শি ইজ মাই বিলাভড ওয়াইফ। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। প্রশ্ন করে, আপনারা কবে বিয়ে করছেন? কাল। রিসেন্টলি পার্টি অ্যারেঞ্জ করা হবে, কিন্তু আমার বোনের পরীক্ষা চলছে, তাই আপাতত এটা নিয়ে তোলপাড় করতে চাই না। বোনদের পরীক্ষা শেষে আমরা ধুমধাম করে আয়োজন করে আপনাদের দাওয়াত দিব ইনশাল্লাহ। সবাই হাততালি দিয়ে কংগ্রাচুলেশন জানিয়ে দেয়। টিভিতে ফুটে উঠেছে মায়া ও রাজের এই মুহূর্তগুলো। লোক জানাজানি হয়ে গেল মায়া ও রাজের বিয়ে নিয়ে। টিভিতে মায়া ও রাজের এই নিউজ দেখার সাথে সাথেই মস্তিষ্ক ফাঁকা হতে থাকে এক আগন্তুকের। রিমোট ছুঁড়ে মারে টিভির দিকে। নিজেকে হিংস্রভাবে তৈরি করেছে। সামনে থাকা ছোট টেবিলে 2 হাত রেখে বলে, নো জানেমান, তুমি অন্য কারো হতে পারো না। তুমি শুধুই আমার। আমি আসছি, তোমাকে আমার করতে আসছে জানেমান। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আবারও। এবার আর তোমাকে ছাড়ছি না। মিডিয়ার লোকজন চলে যাওয়ার পর রাজ ও মায়া তার অফিস রুমে ঢুকে পড়ে। মায়ার দিকে তাকিয়ে রাজ বলে, তা হঠাৎ বরকে মিস করছো যে? মায়া কল করতেই রুমে খাবার বক্স নিয়ে হাজির হয় তারেক। খাবারটি দিয়েই চলে যায় সে। মায়া টেবিলে থাকা খাবারের দিকে ইশারা করে বলে, বিয়ের দ্বিতীয় দিন আজ। স্বামী মহাশয় না হয় ব্যস্ত মানুষ, কিন্তু স্ত্রীর তো তার নিজস্ব দায়িত্ব আছে। আমি আমার স্বামীর সাথে বিয়ের প্রথম দিনগুলো সুন্দরভাবে কাটাতে চাই, তাই লাঞ্চ নিয়ে এসেছি, একসাথে খাবো বলে। বাই এনি চান্স মায়াবতী কি আমার প্রেমে পড়েছে? কেন, নিজের স্বামীর প্রেমে পড়া কি অপরাধ? একদমই না, বরং স্বামীর প্রেমে পড়া প্রত্যেক স্ত্রীর নিজস্ব এক দায়িত্ব। ইয়েস, তাহলে শুরু করা যাক। বলেই মায়া খাবারগুলো বাড়তে থাকে। দুজনে মিলে খাওয়া দাওয়া করে একসাথে। গাড়ির ফ্রন্ট সিটে হেলান দিয়ে পা লম্বা করে শুয়ে আছে তারেক। সাউন্ড বক্সে বাজতেছে গান। গানের তালে কল্পনা করছে পুরনো অতীত। গ্রামের সাদাসিধে তারেক কৃষিকাজ করছে। হাঁটু ফাঁকা রেখে লুঙ্গি উঁচু করে গুটিয়ে রাখা আছে। কোমরে গামছা বেঁধে রেখেছে আর গায়ে নর্মাল পাতলা সাদা গেঞ্জি। রৌদ্রের তাপে পুরো শরীর ঘেমে একাকার। তারেক দেখতে এমনিতেই কালো, আর এই কড়া রোদে যেন তাকে আরো পুড়িয়ে দিচ্ছে। দুপুর বেলা না খেয়ে পরিশ্রম করতে থাকে সে। হঠাৎ দূর থেকে তার কানে ভেসে আসে একটি মধুর ডাক। তারেক তাকিয়ে দেখলো সেদিকে। পঞ্চদশী এক কন্যা সুতির কাপড়ের ফ্রক পরে আছে, 2 পাশে বিনুনি। পরি দূর থেকে দৌড়ে দৌড়ে বলছে, কালাসান, ওহে কালাসান, তোমার লাইগা খাওনা আনছি, খাইবা না? তারেক সরল সহজ হাসি দেয় পরীর দিকে তাকিয়ে। পাশে থাকা 2-1 সঙ্গী মজা করে বলে, ওই দেহ কালাসান, তোমার বহু পুরি আইছে, যাও যাও খাইয়াও। তারেক গামছাটা কোমর থেকে খুলে হাত মুছে এগিয়ে আসে পরীর দিকে। পরি বলে, কি এত কাম করো তুমি?
খালাম্মা আমারে খালি পাঠাই, তুমি যাইতে পারো না বাসায়? তারেক পরীর মাথায় আলতো চাটি মেরে বলে, তুমি যে আমারে দেখবার লাইগা ছুইটাও, এইটা আমি খুব ভালো করেই জানি। হুদাই নাটক করা লাগতো না। পরী এক গাল হেসে দেয়, বলে, খালি আমি তোমারে দেখবার চাই, তুমিও চাও বুঝি? চাই তো। আচ্ছা দাও, খাওন দাও। আশেপাশের লোকজন দেখতেছে তোমারে। গ্রামের পোলারা শকুনের নজর দেয় তোমার দিকে, দেখো না? মাথায় কাপড় দিয়ে চলবা, আর একা একা এত বাইর হবা না। আচ্ছা ঠিক আছে, নাও এবার খাইয়া লও। তারেক গামছা দিয়ে বাঁধা টুপ্পা খুলে দেখে তাতে গরম ভাত ও মাছের ঝোল। আরাম করে খায় সে। পরীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি খাইছো দুপুরে? না, বাড়ি যাইয়া খামু, মা মাংস রানছে। আমার মাংস কই? আমাগো বাড়ি মাংস তোমারে দিমুকে, খালাম্মা যা রানছে তাই দিয়া পাঠাইছে, এগুলি খাও। আমাকে মতো গরিব ঘরে তোর কষ্ট হইব হুরপরি। তুই খাস মাংস আর আমি খাই পুঁটি মাছ, এটা তো আকাশ পাতাল তফাৎ। হনো কালাসান, আমি পুঁটি মাছ খাইয়াও থাকতে পারুম, তোমারে ভাবতে হইব না। আরো কিছু কল্পনা করতে যাবে, ঠিক তখনই তারেকের ফোনে মেসেজের শব্দ আসে। ফোন হাতে নিয়ে দেখে, মাই ডিয়ার ব্ল্যাক ডায়মন্ড, মিস ইউ সো মাচ। আমার হবু বাবুদের আব্বু, আমি আজ দেরি করে খাবো, তুমি নিজের মতো করে খেয়ে নিও। মেসেজটি পড়ে ফোঁস করে শ্বাস ছাড়ল তারেক। শীতের সমাপ্তি আসতে চলেছে। এখন হালকা শীতের সাথে গরমের দেখা মেলে, সেই সাথে মাঝে মাঝে বয়ে যায় বাতাস। হিয়া অনুভব করছে সেই বাতাস। পরীক্ষা দিয়ে এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে ছাদে দাঁড়িয়ে আছে হিয়া, বুকে জড়ানো উপন্যাসের বই। ছাদ থেকে দেখা যাচ্ছে দুই রাস্তায় হেঁটে চলা এক কপোতিকে। তারা একে অপরের হাতের সাথে হাত মিলিয়ে হাঁটছে রাস্তার পার দিয়ে। প্রেমিক তার প্রেমিকার হাত ধরে বুঝে শুনে রাস্তা পার করে দিচ্ছে। এইটুকু দেখেই হিয়ার মনে জাগ্রত হলো রুদ্রের করা যত্নগুলো। আর মনে রুদ্রকে নিয়ে ভাবছে আর দেখতে থাকে রাস্তায় থাকা প্রেমিক প্রেমিকাদের। হিয়ার ভাবনার মাঝেই কেউ একজন তার সামনে এক হাত দিয়ে ধরে রেখেছে চায়ের কাপ। হাতের দিকে না তাকালেও হিয়া বুঝে যায় এটা রুদ্র। ভ্রুকুচকে পাশে তাকাতে তাকাতে বলে, সমস্যা কি আপনার? আর বলতে পারে না হিয়া। আজকে রুদ্র না, চা নিয়ে এসেছে মায়া। হিয়া মায়াকে দেখে রুদ্রের নাম আর পুরোপুরি তুলল না। মায়া হিয়ার দিকে তাকিয়ে একগাল হেসে বলে, আমাকে বুঝি পছন্দ না? হিয়া অপ্রস্তুত হয়ে উত্তর দেয়, এমা না ভাবি, তোমাকে আমার খুব পছন্দ। আমি তো ভেবেছিলাম অন্য কেউ। এই অন্য কেউ কি তোমার কাছে খুব স্পেশাল? হিয়া মায়ার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলে, না, কোনো স্পেশাল কিছু না। মায়া রাস্তার দিকে ঘুরে তাকায়, হিয়াকে উদ্দেশ্য করে বলে, কখনো কাউকে মন থেকে ভালোবেসেছো? না। বেশোরা, ভালোবাসা খুবই খারাপ একটা শব্দ। যার জীবনের সাথে গেঁথে যায় তার মনকে খুব করে পোড়ায়। কিন্তু তুমি আর ভাইয়া তো একে অন্যের জন্য পাগল, যেভাবে এন্ট্রি নিলে আমাদের মহলে। ভালোবাসা হারাতে চাই না, তাই আঁকড়ে ধরে রাখার প্রচেষ্টা। তুমিও এমন করতে পারো যদি তোমার ভালোবাসাকে নিজের অতি নিকটে করতে চাও। খুব আমি কাউকে নিজের করে পেতে চাই না, আমি মুক্ত পাখির মতো উঠতে চাই। ভালো ডিসিশন। তোমার ভাই আর আমি সব সময় তোমার পাশে আছি। থ্যাংক ইউ ভাবি। মোস্ট ওয়েলকাম বলেই চলে যায় মায়া। মায়া নিচে নামতেই সিঁড়ির নিচে এসে দাঁড়িয়ে পড়ে, কারণ সদর দরজা দিয়ে রুদ্রের সাথে প্রবেশ করেছে মোহন সর্দার। মায়া ছলছল নয়নে তাকিয়ে আছে সেদিকে। মায়াকে দেখে ক্ষেপে যান মোহন সর্দার, তেড়ে এসে বলে, তুমি আমার বাড়িতে কি করো মেয়ে? মায়াও কম কিসে, সেও তেজি সুরে বলে, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এটা আমার শ্বশুর বাড়ি, আপনার তামাশা দেখানোর জায়গা নয়। আমাকে মেয়ে নয়, এই বাড়ির বড় বউ বলে সম্মান করুন। মোহন সর্দার ভ্রু কুঁচকে বলেন, কে এই বাড়ির বড় বউ? মাহমুদ সর্দার ঘর থেকে বেরিয়ে এসে বলেন, মেহরুন জাহান মায়া এই বাড়ির বড় বউ, আমাদের রাজের বউ সে। রাজ কবে বিয়ে করলো? কাল। এই জন্যই তোমরা আমার ফোন ধরছিলে না, পুলিশ বারবার তোমাদের কল করেও পায়নি। সোনালি ভ্রু কুঁচকে বলে, পুলিশ কেন ফোন করবে? কারণ আমাকে পরশুদিন অ্যারেস্ট করা হয়েছিল। হোয়াট? কিন্তু কেন?
মোহন সর্দার হাত উঁচু করে ইশারা করে মায়ার দিকে আঙ্গুল তাক করে। রাজ বাড়িতে তখনই প্রবেশ করে। দেখতে পাই এক বাবা তার মেয়ের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করছে। বাবা ও মেয়ে মুখোমুখি হয়ে দাঁড়ানো, কিন্তু দুজনের চোখেই দুজনের জন্য বিষে ভরা। মোহন সর্দার বলেন, এই মেয়ের জন্য আমি 2টা রাত জেলে কাটিয়েছি। মায়া দুষ্টু হেসে বলে, তা আমার কাকা শ্বশুর কি এমন করেছিলেন যে সোজা জেলে যেতে হলো? মোহন সর্দার কয়েক কদম হাঁটতে হাঁটতে বলেন, একদম গলা উঁচিয়ে কথা বলবে না, খুন করে ফেলবো তোমাকে আমি মেয়ে। বলতে বলতে মায়ার কাছে এসে যেই মায়ার দিকে হাত বাড়াতে যাবে, অমনি রাজ এসে তার ডান হাত দিয়ে মোহন সর্দারের হাতটি শক্ত করে ধরে নেয়। মোহন সর্দার তাকিয়ে থাকে রাজের দিকে, মায়া তাকিয়ে আছে মোহন সর্দারের দিকে। এই হাত একসময় অফিস থেকে আসার পর কোলে করে আদর করত, আর আজ এই হাত তাকে মারতে আসছে। কিন্তু মায়ার চোখে কোনো আক্ষেপ নেই। মায়ার চোখে ফুটে উঠছে মোহন সর্দারকে এখানেই দমন করার নেশা। রাজ মোহন সর্দারের হাত ধরে বলে, একদম আমার বউয়ের দিকে হাত বাড়াবে না। আমার বউ আমার আমানত, ওকে পেতে আমি করেছি মেহনত। ওর দিকে যে হাত বাড়াবে তার ওই হাত আমি আগুনে ছাই করে দেব। মালিনী এই দৃশ্য দেখে রাজকে চিৎকার করে বলেন, এটা কোন ধরনের বেয়াদবি রাজ? তোমার কাকা হয়, তার সাথে অসভ্য ব্যবহার করছো এক বাইরের মেয়ের জন্য। মায়া কাঠিন্য চোখে পরখ করে নেয় সবাইকে। একপাশে মালিনী, সোনালী ও যারা, আর এক পাশে শিয়া, হিয়া ও মাহমুদ সর্দার। মাঝখানে মায়া ও মোহন সর্দারের মাঝে দেওয়াল হয়ে আছে রাজ। আর তাদের সোজা পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে রুদ্র। রুদ্রের মুখেও এক রহস্যের হাসি। রাজ কিছু বলতে যাবে তার আগে মায়া বলে, বাড়ির বউকে কিভাবে সম্মান করতে হয় এটা এই বাড়ির গুরুজনেরাই জানে না, ছোটরা কি শিখবে? আর আপনি আমার কাকা শ্বশুর, আমার কাজ স্পয়েল করার শাস্তি তো পেলেন। এবার আমাকে মারতে আসলে তার ফল কিন্তু খুব খারাপ হবে। আমি মায়া ছেড়ে দেওয়ার পাত্রী না। সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। যারা ফিসফিস করে সোনালীর কানে কানে বলে, এই মেয়েকে কিভাবে আমার বেবির থেকে আলাদা করবে? সব হবে, সময় সুযোগ একবার হলেও পাবো, ডোন্ট ওয়ারি। মায়া সবার দিকে তাকিয়ে আবার বলে, এই বাড়ির পক্ষ থেকে আমার গায়ে যদি একটা আঁচড় লাগে তো আমি তার নামে মামলা করে দিব। সেই ক্ষমতা আমি নিজে অর্জন করে রেখেছি। বলেই উপরে চলে গেল মায়া। মোহন সর্দারের হাত ছেড়ে দিল রাজ। তারপর বলে, বউ আমার সেই ঝাঁঝের, বেশি মাখামাখি করতে যেও না, গা জ্বলে যাবে। কথাগুলো বলেই রাজ ঘুরে তাকালো মালিনীর দিকে। তাকে উদ্দেশ্য করে বলে, আমি এই বাড়ির ছেলে আর মায়াবতী আমার বউ, সেই সূত্রে এই বাড়ির বউ মেহেরুন জাহান মায়া। ওকে বাইরের মেয়ে নয়, বরং এই বাড়ির বউ বলে সম্মান দাও, দেখবে ও তোমাদের রাজার হালে রাখবে। বলেই রাত চলে যায় নিচের ঘরে। শিয়া ও হিয়া একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। রুদ্র শীষ বাজাতে বাজাতে উপরে চলে যায়। রুদ্রের শীষ বাজানোটাও যেন বিশ্বের মতো লাগছে মোহন সর্দারের কাছে। ল্যাপটপে বসে কাজ করতে থাকে মায়া। ল্যাপটপে চোখ থাকলেও কিবোর্ডে রাখা আঙ্গুলগুলো তার কাজ করছে না। রাজ রুমে এসে দেখতে থাকে মায়ার মনোভাব। কোনো মেয়েই কি পারবে বাবার থেকে এমন আচরণ সহ্য করতে? কখনোই না। মায়া তো সেখানে পুরোটাই আলাদা মস্তিষ্কের। ল্যাপটপ অন করেও চুপচাপ ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। অন্য কোনো দিকে তার মনোযোগ নেই। রাজ ফ্রেশ হয়ে এসে টাওয়েল গলায় ঝুলিয়ে রেখেই দেখতে থাকে মায়াকে। অবশেষে মায়ার পাশে বসে ল্যাপটপ বন্ধ করে দেয়। মায়ার ঘোর কাটে। পাশে তাকিয়ে দেখে রাজ ফ্রেশ হয়ে এসেছে মাত্র। মায়ার চোখের দিকে তাকিয়ে আছে রাজ। মায়ার গালে হাত রেখে বলে, দুর্বলতা আমাদের আসল শত্রু, এটাকে মনে বিরাজ করে রাখতে নেই। মায়া রাজের চোখে চোখ রেখে বলে, আমি দুর্বল নই। সময় তোমাকে দুর্বল করে দেয়, সেই সময়টিকে দুর্বলতা নয়, মনের জোর দিয়ে লড়াই করো। একটুতেই মাথা গরম না করে ঠান্ডা মস্তিষ্কে লড়াই করতেও তো পারো। ঠিক বলেছো তুমি, আমি ঠান্ডা মস্তিষ্কে লড়াই করব। রাজ মায়ার মুখ নিজের কাছে আরো একটু এগিয়ে নিয়ে আসে। তারপর মায়ার সারা মুখ তার চোখ দিয়ে বিচরণ করতে থাকে। মায়ার চোখের দিকে তাকিয়ে বলে, আমার মায়াবতী তুমি, যার মধ্যে আমি আমার পুরো অস্তিত্বকেই দেখি। যদি এই অস্তিত্বকে হারিয়ে ফেলো
যার রন্ধ্রে রন্ধ্রে আমার অস্তিত্বের বসবাস, সে কিভাবে যায় হারিয়ে? হারিয়ে যেতে দিব না আমি তাকে। এই মায়াকে চিরতরে নিজের কাছে রেখে দিতে পারবে তো? কেন পারবো না? চিরতরে নিজের করতে তো মায়াবতী আছে আমার সাথে পবিত্র বন্ধনে। সারা জীবনের জন্য নিজের সাথে পবিত্র করে রেখেছি তোমাকে। কি করে হারিয়ে যেতে দেই সেই সম্পর্ককে? কোনো কিছু না বলে এক নিমেষেই রাজের বক্ষে নিচের মাথা এলিয়ে দেয় মায়া। রাজ নিজেও একটু সুখ খুঁজে পেল। মায়ার মাথায় হাত বুলিয়ে বলে, আমার এক টুকরো সুখ তোমার মিষ্টি আলিঙ্গনে মায়াবতী। আমিও তোমার বক্ষে নিজের সুখ খুঁজে পাই মন্ত্রী মশাই। ঘরে এসে মাথায় হাত দিয়ে বিছানায় বসে ফোঁসফোঁস করছেন মোহন সর্দার। সোনালি পাশেই বসে আছে, কোনো কথা বলছে না। নীরবতা ঘিরে রেখেছে তাদের মুখপানে। কিছুক্ষণ নীরবতা পালন করে মোহন সর্দার বলেন, যেই মেয়েটির জন্য আমি জেলে 2 রাত কাটিয়েছি সেই মেয়ে এই বাড়ির বউ, এটা আমাকে মেনে নিতে হবে? সোনালি কিছু একটা ভেবে বলে ওঠে, আচ্ছা, তোমার এই জেলে যাওয়ার পরপরই ওদের বিয়ে, কোনোভাবে এটা ওই মেয়ের প্ল্যান না তো? কি বোঝাতে চাও? ভালো করে ভেবে দেখো, রাজ ও মায়া চট্টগ্রাম থেকে ফিরেছে পরশুদিন। ওই দিন রাতেই তোমাকে অ্যারেস্ট করা, তারপরের দিনই ওদের বিয়ে। এটা কেমন যেন ইচ্ছাকৃত তোমাকে ট্র্যাপে ফেলানো মনে হচ্ছে। তোমার কথাতে তো এমনটাই প্রকাশ পাচ্ছে। যদি এমন কিছু হয়েই থাকে তাহলে ভুগতে হবে ওই মেয়েকে। তোমার ভাইয়ের ছেলে থাকতে কি আর সেই সুযোগ পাবে? তার থেকে তো ভালো হবে এমন কিছু করো যাতে ওই মেয়েকে রাজ নিজে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আর তারপর তুমি ওই মেয়েকে যা খুশি করো। রাজ কি চাইবে ওই মেয়েকে নিজের জীবন থেকে দূরে করতে? এমন কোনো ওয়ে তো দেখছি না। আছে গো আছে, আমাদের বড় ভাবি ওই মেয়ের নামে বদনামগুলো এমনভাবে সাজিয়ে বলেছে যে এখন সে ওই মেয়েকে সহ্য করতেই পারবে না। আর যে মেয়ে বাড়িতে আসার পর থেকে এক এক ঝামেলা তৈরি করেছে, সে কি করে এই শাশুড়ির মন পায়? বড় ভাবির মনে যারা জায়গা করে নিয়েছে, তুমি চিন্তা করো না। আমাদের রুদ্র কোনো কাজের না, এতবার বলি আমার কোম্পানিতে হাত লাগাতেই, কিন্তু সে থাকবে তার মতো ফুর্তি নিয়ে। আরে তুমি ওকে নিয়ে চিন্তা করো না, রুদ্র আর যাই করুক ও ওর দায়িত্ব ঠিকই পালন করছে। আমাদের হিয়াকে যে ও ওর হাতের মুঠোয় রাখছে, একবার হিয়া আর রুদ্রের বিয়ে হোক, হিয়ার দ্বারা এই সম্পত্তি আমাদের হয়ে যাবে। কিন্তু রুদ্রের সাথে কি হিয়া বিয়ে করতে চাইবে? বড় ভাই রুদ্রের প্রতি একটু হলেও দুর্বল। রুদ্র যা চায় ওকে তাই দেয় বড় ভাই। একবার মুখ ফুটে বললে আমাদের রুদ্র হিয়ার বিয়েটাও হয়ে যাবে, দেখে নিও। মোহন সর্দার খুশি হলেন স্ত্রীর কথায়। সোনালি অনেক পাকা খেলোয়াড়। শাহানা পারভিনকে তো এভাবেই এই বাড়ি থেকে বের করে সবার মন জয় করে আছে। মালিনী ব্যাকপ্যাক করছে, মাহমুদ সর্দার সেদিকে তাকিয়ে আছেন কিন্তু কিছু বলছেন না। মালিনী অভিমানী সুরে বলেন, আমি কালই এই বাড়ি থেকে চলে যাব। ভালো থেকো তুমি আর তোমার সন্তানেরা। মাহমুদ সর্দার স্মিত হেসে বলেন, এই বাড়িতে তুমি শুধু সর্দার বংশের বউ হওয়ার আশা এসেছিলে, কিন্তু আমার ছোট রাজের মা হতে পারোনি। এতগুলো বছর পর আমার ছেলেটা কিছু চাইলো, আর এতেই তোমার সমস্যা? সৎ মা হলে এমনটাই তো হবে। মালিনী ঘুরে তাকালেন মাহমুদ সর্দারের দিকে, বলেন, আমি রাজের সৎ মা, ওর কি কোনো দায়িত্ব পালন করিনি আমি? কখন পালন করেছো? আমি তো দেখিনি। রাজের জ্বর আসলে মাকে খুঁজতো, তুমি তো রাজের জন্য ডাক্তার এনেই দায়িত্ব শেষ করে দিতে। কিন্তু গভীর রাতে বাসায় ফিরে দেখতাম শাহানা আমার ছেলের পাশে রাত জেগে সেবা করছে। আজকে গল্প শুনে ঘুম পাড়িয়ে দিচ্ছে। বিয়ের আগে তুমি বলেছিলে আমার রোহিণী, এর কোনো ত্রুটি তুমি রাজের মধ্যে রাখবে না। রাজের মায়ের দায়িত্ব তুমি পালন করবে, কিন্তু আমি কখনো তেমনটি দেখিনি তোমার কাছে। হ্যাঁ, তুমি সবাইকে এই বাড়ির প্রত্যেককে সম্মান দিয়েছো। এবার বিপদের সময় আমাদের টাকা ইনভেস্ট করে উপকার করেছিলে, কিন্তু আমার রাজ কি পেয়েছিল তার মাকে? তোমার বাবার টাকা আমরা বিয়ের 1 মাস আগে ফেরত দিই। টাকার বিনিময়ে কিন্তু আমাদের বিয়ে হয় না। বিয়েটা হয় তুমি ডিভোর্সি ছিলে আর আমার রোহিণী মারা যায় তাই। তুমি রোহিণীর রূপটাই পেয়েছো, কিন্তু কখনো রোহিণী হয়ে উঠতে পারো। আমার ছেলেটা তারপর তোমার প্রতি কোনো আক্ষেপ রাখিনি। আমিও কোনোদিন মুখ ফুটে বলিনি একটু খাইয়ে দাও রাজকে, একটু খোঁজ নাও রাজে। কারণ আমি আর রাজ কেউই চাইনি তুমি নিজেকে আমার দ্বিতীয় বউ মনে করো। কিন্তু আজ তোমার ব্যবহারে এটা প্রকাশ পেল। তুমি আমার রাজকে কখনো ভালোই বাসনি। তুমি তুমি কি পেরেছো আমাকে ভালোবাসতে? রোহিণীর মতো আমার রূপ বলেই তো আমার সাথে বিয়ে করতে রাজি হয়েছিলে। আমরা যদি যমজ বোন না হতাম তাহলে হয়তো আমার আজ তোমার সাথে বিয়েটা হতো না।
বোনের স্বামীকে বিয়ে করেছি এমন ফিল নিয়ে এসেছিলাম এই বাড়িতে। সবাইকে বুঝে উঠতে আমারও তো সময় লাগতো। তারপরেও তোমার মা বাবার মন জয় করার চেষ্টা করেছি। আমি যেমন রাজের পারফেক্ট মা হতে পারিনি, ঠিক তুমিও আমার পারফেক্ট স্বামী হতে পারোনি। চিয়াহু হিয়াকে আনার আগে একবারও নিজের থেকে আমার কাছে আসোনি তুমি। সোনালির সাহায্য ছাড়া আমি তোমার দ্বারা একটি সন্তানও পেতাম না। আমি তোমার মতো আমার সন্তানদের আলাদা করেও দেখিনি। তুমি শুধু সোনালির ইশারায় চলেছ। ওর মাধ্যমে ওষুধ নিয়ে আমার খাবারে মিশে আমার কাছে এসেছো, কিন্তু স্ত্রী হয়ে স্বামীর মন জয় করতে পারোনি তুমি। রাজ তোমার একার ছেলে, কিন্তু শিয়া হিয়া আমাদের দুজনের। সেক্ষেত্রে তোমার আর আমার নজরে তো ফারাক থাকবেই। তাহলে আমার ছেলের চাওয়া পাওয়াতে তো তোমার কোনো অভিযোগ থাকার কথা না। আমার ছেলে একজন প্রতিষ্ঠিত মেয়েকে বিয়ে করেছে। তোমার চাওয়াকে প্রায়োরিটি দিয়ে আমার ছেলে জলে ভেসে যাবে, এটা আমি চাইবো না। আচ্ছা, তবে এটাই শ্রেয়। আমি চলে যাচ্ছি তোমাদের মাঝখান থেকে। এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। এমনিতে আমার জীবনে দীর্ঘায়ু হয়ে এসেছো তুমি, কিন্তু আমার মনের মাঝে নিজের জায়গা করে নিতে পারোনি তুমি। শেষের কথাটি কাটার মতো মনে গেঁথে গেল মালিনীর। রোহিণী ও মালিনী দুই যমজ বোন ছিলেন। রোহিণীর সাথে মাহমুদ সর্দারের প্রণয়ের বিয়ে হয়। সুখেই ছিল দুই পরিবার নিয়ে তারা। তাদের সুখের জীবনে চাঁদের আলোর মতো চিকচিক করে ওঠে রাজ, তাদের পূর্ণ সংসার। কিন্তু হঠাৎ একদিন রোহিণী মারা যায়, আর সেই থেকেই নীরব হয়ে যায় রাজ। মাহমুদ সর্দার ঘর বন্দি থাকতেন। আস্তে আস্তে তার রাজনীতিতে বাধা সৃষ্টি হয়। পরে রাজের মুখের দিকে তাকিয়ে স্ত্রীর মৃত্যুকে মনের ভিতর মাটি চাপা দিয়ে পরিবারের জন্যে কর্মে ব্যস্ত হয়ে পড়েন। এদিকে সর্দার বংশের ব্যবসা আস্তে আস্তে নিম্ন স্তরে আসতে থাকে। তখন রাজের নানা ভাই তাদের টাকা দিয়ে সাহায্য করেন। ওই সময় মালিনীর কোনো এক কারণে ডিভোর্স হয়। ডিভোর্সের কিছুদিন পর সেই বড় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। রাজের নানার টাকা পরিশোধ করে দেয় মাহমুদ সর্দার। কিন্তু রাজের নানা রাজ, মাহমুদ সর্দার ও মালিনী সবার দিকে তাকিয়ে ভেবেছিলেন মাহমুদ সর্দার ও মালিনীর বিয়ে দেওয়া উত্তম। বাবার নজর তখন মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ খুঁজতে থাকে। আবার রাজ ছিল তার কলিজার টুকরো। রাজ একজন মা পাবে, আর মালিনী ভালো মনের স্বামী সংসার। হলেও তাই। মাহমুদ সর্দারের মত না থাকলেও তার বাবা ও শ্বশুরের অনুরোধে বিয়ে করে নেয় মালিনীকে। বিয়ের আগে মালিনীর সাথে মাহমুদ সর্দার আলাদা কথা বলেছিলেন। তিনি মালিনীর থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তিনি রাজকে আপন সন্তানের মতো মানুষ করবে। কিন্তু না, বিয়ের পর থেকে সবার সাথে মিলেমিশে চললেও রাজের মা হয়ে উঠতে পারেনি। মালিনীর সাথে মাহমুদ সর্দারের বিয়ের পর আবারও ব্যবসায় ডাউন শুরু হয়। তখন মায়ার নানা ভাই মায়ার দাদুর বন্ধু ছিলেন। তিনি অনেক সাহায্য করেন। শাহানা পারভিন ঢাকাতে পড়াশোনা করতে আসেন, তাই প্রায় সময় দেখা সাক্ষাৎ ছিল। শাহানা পারভিনের বুদ্ধিমত্তা ও সততা দেখে মায়ার দাদু অনেক খুশি হন। মায়ার নানুকে অনেক অনুনয় করে বিয়ে দেন মোহন সর্দার ও শাহানা পারভিনের। তারপর রাজ তার মাকে না পেলেও মাতৃত্বের স্বাদ পেয়েছিল শাহানা পারভিন দ্বারা। শাহানা পারভিনের রাজের প্রতি যত্ন কেউ আগে থেকে আন্দাজ করতে না পারলেও পরবর্তীতে রাজের সুখে দেখতে পেয়ে সবাই শাহানা পারভিনের প্রতি খুশি হয়। সকাল সকাল চিৎকার চেঁচামেচির শব্দ বাড়তে থাকে। মায়া ও রাজ বিরক্ত হয়ে বাইরে বের হয়, কিন্তু বাইরে বের হয়ে অবাক হয়ে যায় রাজ। মালিনী ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে সদর দরজার সামনে। তাকে আটকে রাখার চেষ্টা চালাচ্ছে সোনালি আর শিয়া ও হিয়া। শিয়া ও হিয়া কান্না করে দিয়েছে। তারা বারবার বলে ওঠে, এভাবে রেখে বাসা থেকে বের হয়ে যেও না মা, আমরা আছি তো তোমার জন্য। মালিনী মন স্থির করেছেন তিনি থাকবেন না এই বাড়িতে। নিজেকে কাঠিন্য রেখে বলেন, আমাকে যেতে দে। এই বাড়িতে আমার কোনো অধিকার নেই। এই বাড়িতে আসার যে উদ্দেশ্য ছিল সেটা আমি পূরণ করতে পারিনি, তাই আমি চলে যেতে চাই। মায়া ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ঠিক কোন উদ্দেশ্যের কথা বলছে মালিনী? আসলে মায়া জানে না যে মালিনী রাজের আসল মা নয়। রাজ এসে মালিনীর হাত ধরে আটকিয়ে দেয়, বলে, এভাবে বাসা থেকে বের হয়ে যেও না মা, তোমার সন্তানেরা তোমার জন্য কষ্ট পায়। আমার কথা না হয় বাদ দিলাম, কিন্তু শিয়া ও হিয়ার কথা ভেবে তো থেকে যাও। ওদের নিয়ে ভাবার
মানুষ আছে, তোমরা আছো। ইনফ্যাক্ট সিয়া আর হিয়া এখন অ্যাডাল্ট, ওরা ওদের দেখে রাখতে পারবে। বলেই চলে যেতে নেয় মালিনী। এক পা এগোতে নিবে অমনি জোরে জোরে হাততালির শব্দ কানে ভেসে আসে সবার। পিছনে তাকিয়ে দেখে মায়া হাততালি দিচ্ছে আর মুখে হাসি ফুটিয়ে রেখেছে। তালি দেওয়া থামিয়ে মায়া বলে ওঠে, বাহ শাশুমা, এত তাড়াতাড়ি হার মেনে বিদায় নিচ্ছেন। আচ্ছা, যাওয়ার আগে আমার শ্বশুরকে ডিভোর্স দিয়ে তার জীবন থেকে পার্মানেন্ট চলে যাচ্ছেন তো? না মানে এই বয়সে শ্বশুর আমার সেপারেশনে যাচ্ছেন, তাকে তো আর একা থাকতে দেয়া যায় না। আমার আবার শাশুড়ি ছাড়া জমে না। তেরে এসে মালিনী বলে, কি বোঝাতে চাইছো তুমি? বেশি কিছু না শাশুমা, আপনি যাওয়ার পর আমার শ্বশুর একা হয়ে যাবেন, তার জন্য তো আবার একটা পাত্রী দেখতে হবে। তাই আর কি বলছিলাম যে চিরতরে যাচ্ছেন তো? এই বয়সে বাবার আরেক বিয়ে? বাবা আমার এই বয়সে দাদু ডাক শুনবে নাকি বাবা ডাক শুনবে? নতুন শাশুড়ি আসলে হয়তো আমার আবার কচি ননদ বা দেবর আসতে পারে, আর এই শাশুমা থাকলে কেউ আসার পসিবিলিটি আছে কিনা আমি জানি না। কি শাশুমা, আছে নাকি? সবাই হা হয়ে দেখছে এদের তামাশা। মাহমুদ সর্দারের বিষম উঠে গেছে। ছেলে একা হলে শাসন করা যেত, এখানে তো ছেলে বৌমা দুজনেই এক, কেউ কারো চেয়ে কম না। মোহন সর্দার পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন। মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে বলেন, বাহ, ছেলের বউ আজকাল শ্বশুরকে বিয়েও দিতে চায়, আবার সেখানে ভবিষ্যৎ বাচ্চার প্ল্যানিং করে, তাও নিজেদের না, শ্বশুর শাশুড়ির। মায়া মাথা উঁচু করে তাকায় মোহন সর্দারের দিকে, কারণ মায়ার সামনে রাজ দাঁড়িয়েছিল। মায়া বলে ওঠে, শাশুড়ি আমার এই বয়সে বাড়িতে নাটক সাজিয়েছে। যেই বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে সংসারের উপদেশ দেবেন, সেই বয়সে নিজে সংসার ছেড়ে চলে যাচ্ছেন। শ্বশুরমশাইকে তো একটু দেখতে হবে, তার দেখভাল করার জন্য নতুন শাশুড়ি আনা তো অপরাধ না। রাজ মাহমুদ সর্দারের কাছে এসে আফসোসের সুরে বলে, দাদু ডাক শোনার বয়সে এসে নতুন করে বাবা ডাক শুনবে তুমি? এর থেকে লজ্জাজনক বিষয় দুনিয়াতে আর কি আছে? লোকে আঙ্গুল উঁচিয়ে বলবে, ওই দেখো মন্ত্রী শাহমীর রাজের বাবার দাদু বয়সে এসে ছেলে হয়েছে। মান সম্মান বলতে কিছু থাকলো না। মাহমুদ সর্দার চোখ রাঙিয়ে তাকালেন ছেলের দিকে। রাজ হাত উঁচু করে বলে, দেখো বাবা, আমি কিন্তু তোমার বিয়ে নিয়ে ভাবছি না। তোমার বৌমা তোমার একাকিত্ব ঘোচাতে আরেক বিয়ে দেবে, সে যেভাবেই হোক। তাই বলে পুরনো বউ নিয়ে থাকবে নাকি এই বউ বিদায় দিয়ে নতুন বউ আনবে? মাহমুদ সর্দার চিল্লিয়ে বলে ওঠে, শাট আপ! কেউ আর কিছু বলে না। মায়া ও রাজ মিটমিট করে হাসতে থাকে। শিয়া এসে মালিনীর হাত থেকে ব্যাগটা নিয়ে বলে, তুমি কোথাও যাবে না মা, চুপচাপ আসো। হিয়া টানতে টানতে ঘরে নিয়ে আসে মালিনীকে। সোনালি এক গ্লাস পানি নিয়ে যায় মালিনীর কাছে। মালিনীকে পানি খাইয়ে সান্ত্বনার বাণী দিতে থাকে। আজ 2 মাস পর নিজের ছোট লাইব্রেরি ঘরে আসলো হিয়া। আজকে পরীক্ষা শেষ তার। কতদিন সাহিত্যের সাথে সাক্ষাৎ করেনি সে। সব কিছু ছেড়ে থাকতে পারে, কিন্তু সাহিত্য ছেড়ে থাকতে পারে না। পরীক্ষা দিয়ে আসার সাথে সাথে তাড়াহুড়ো লাগিয়েছে কখন লাইব্রেরিতে যাবে। খাবার খেয়েই চলে যায় লাইব্রেরিতে। 2 মাস পর লাইব্রেরিতে পা দিয়ে যেন নতুন কোনো রূপ দেখছে হিয়া। লাইব্রেরির বইগুলো সব নতুন, যেগুলো সে কিনবে বলে ভেবে নিয়েছে, কিন্তু এখনই তার লাইব্রেরিতে নতুন বইয়ের সুগন্ধ ছড়িয়েছে। দেখেই অবাক হলো। হিয়ার বই হিয়া নিজে কিনে থাকে। খুঁটিয়ে খুঁটিয়ে বইগুলো দেখতে থাকে হিয়া। হঠাৎ করেই কাঁধে কারো গরম নিঃশ্বাস অনুভব করতে থাকে হিয়া। পেছনে তাকিয়ে দেখে রুদ্র বুক শিল্পে এক হাত ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, আগলে রেখেছে। হিয়া তার চশমা চোখ দিয়ে দেখতে থাকে রুদ্রকে। লোকটার বয়স বেশি, কিন্তু করে না কিছু। এভাবে বেকার বসে থাকার মানে বুঝে না হিয়া। সারাদিন বাইরে থাকে, মন চাইলে আসে, না চাইলে আসে না। প্রায় রাতে তো বাড়িতেই থাকে না। গা ছাড়া দেওয়া রুদ্র সবার সাথে যেমন থাকুক, হিয়ার সাথে যেন তার ভিন্ন সম্পর্ক। হিয়া রুদ্রের দিকে তাকিয়ে বলে, আপনি হুটহাট করে চলে আসেন কেন রুদ্র ভাই? আমার খাঁচায় থাকা পাখিকে দেখতে। এই পাখিকে দেখলে যে আমার দুটো চোখ জুড়িয়ে যায়। এই পাখির খাঁচায় থাকতে চায় না, সে উড়ন্ত পাখি। আপনার খাঁচা থেকে উড়ে সে পাড়ি জমাবে ভিন্ন দেশে। পাখি যেদিকেই যাক, দিন শেষে
সে আমার কাছেই পোষ মেনে আসবে, এটা এই রুদ্রের বিশ্বাস। অন্য মেয়েদের সাথে চলাফেরা করে কি আপনার স্বাদ মেটে না? আমার কাছে কেন আসেন ঘুরে ফিরে? আমার শখের নারী যে তুই, তাই তো অন্য নারীতে মিলে গেলেও আসক্তি হতে পারি না। আপনি একজন নষ্ট পুরুষ। আপনাকে সেদিন থেকেই ঘৃণা করি যেদিন নিজের চোখে দেখেছি আপনি অন্য নারীর সাথে মিলেছিলেন। অতীতকে ভুলতে পারিস না। বাইরের জগতে মিশতে গেলে এরকম একটু একটু কিছু হয়েই যায়, কিন্তু তাই বলে কি জীবন থমকে যাবে? কথা বলার ইচ্ছে নেই আপনার সাথে, সরে যান। রুদ্র হালকা সরে দাঁড়ায়, তারপর বুকশেল্ফের দিকে ইশারা করে বলে, বইগুলো পছন্দ হয়েছে? আপনি কিনেছেন বই? হ্যাঁ, বইমেলায় গিয়েছিলাম। ভিন্ন লেখক লেখিকার বই এসেছে। যাবি নাকি আমার সাথে বইমেলায়? যাওয়াই যায়, আর বইগুলো সুন্দর আছে, কভার দেখে তো ভালোই লাগছে। বলেই হিয়া বই নিয়ে বসে পড়ে। নতুন বই পেয়ে ঘ্রাণ নিতে থাকে হিয়া। এটা তার খুবই পছন্দের ঘ্রাণ। রুদ্র হিয়ার দিকে তাকিয়ে বলে, ভাবছি এবার থেকে তোর কাছে আসার আগে বইয়ের সাথে আলিঙ্গন করে আসব। কেন? যেভাবে বইগুলো কি নিজের করে ঘ্রাণ নিতে থাকিস, আমার গায়ে এমন ঘ্রাণ আসলে তুই হয়তো আমাকেও নিজের করে নিবি। হিয়ার হাসি পেল রুদ্রের কথায়। হো হো করে হেসে দেয়। রুদ্র তাকিয়ে দেখতে থাকে তার হিয়া পাখির হাসি, মনে মনে আওড়ায়, চিরতরে আমার হয়ে নাই বা থাক, কিন্তু তুই আমার হৃদয়ের স্মৃতি হয়ে থাক। রাতে হলরুমে বসে মিটিং চলছে। সপরিবার মিলে মিটিং করতে থাকে। রাজ ও মায়ার রিসেপশন পার্টি করা হবে। মাহমুদ সর্দার ও বাচ্চারা সবাই মিলে আগ্রহী, কিন্তু মালিনী, সোনালী, মোহন সর্দার এতে কোনো ইন্টারেস্টেড না। তারপরও এখানে বসে আছে মাহমুদ সর্দারের জন্য। সবাই কেনাকাটা করে এনেছে। হাসি এসেছে আজকে। হাসির সাথে বসে মাহমুদ সর্দার সহানুভূতির সাথে কথা বলছেন। হাসি ও মাহমুদ সর্দার সামনাসামনি বসে আছে। দুজনের মুখেই মিষ্টি হাসি। এই সব কিছু বেআইন হিসেবে চলছে, কিন্তু মালিনীর চোখে এগুলো বিশ্বের মতো লাগতে থাকে। মালিনীর সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। সোনালী সুযোগ বুঝে বলে, দেখছো আপা, এই মহিলা বাসায় আসা থেকে শুরু করে যে এরা কথা বলছে, এই কথার এখনো শেষ নেই। মালিনী অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন তাদের দিকে। হিংসা যেন বেড়েই যাচ্ছে। মায়া তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে মালিনীকে। বুঝতে পারছে না মালিনী এমন কেন করছে। ছোটবেলায় তো মালিনী এমন ছিল না। তাহলে কি সঙ্গ দোষে নষ্ট হয়ে গেল? তবে মায়া তাকে সোজা পথে আনবে। কথা বলার শেষ পর্যায়ে মাহমুদ সর্দার বলেন, তাহলে ডিসিশন ফাইনাল? মায়ামা যেহেতু নীল রং বেশি পছন্দ করে আর রাজের প্রিয় রং কালো, তাই মেয়েরা নীল ড্রেস আর ছেলেরা কালো রঙের পাঞ্জাবি পরবে। হাসির সহানুভূতি দেখিয়ে বলে, আপনারা যেমন বলেন, তাহলে আজ আমি আসি। মাহমুদ সর্দার হাসিকে আটকিয়ে বলেন, সে কি, কাল রিসেপশন, তার উপর এখন গভীর রাত। আজ রাত আপনি এখানেই থাকেন, কাল অনুষ্ঠান শেষ করে যাবেন। বাড়ি ফাঁকা রেখে এখানে মেয়ের শ্বশুর বাড়িতে থাকাটা মানায় না। মায়া হাসির পাশে এসে বলে, আজকে তুমি এখানে থাকবে। বিয়ের পর তোমাকে অনেক দিন কাছে পাইনি, আজ থাকো। আর তাছাড়া আমার শ্বশুর কিন্তু কাউকে এভাবে থাকতে রিকোয়েস্ট করে না, একমাত্র তোমাকেই করেছে। শেষের কথাটি মায়া মালিনীর দিকে তাকিয়ে বলে। ফোঁস করে ওঠে মালিনী, ঘরে চলে যায়। রাত গভীর হতে যাচ্ছে, তাই যে যার ঘরে চলে আসে। মায়া ঘরে আসতেই রাজের শক্তপোক্ত হাত তাকে দেওয়ালের সাথে আটকে ধরে। মায়া তাকিয়ে আছে রাজের দিকে। রাজ দুষ্টু হেসে বলে, বউ আমার বর ছাড়া সব বোঝে, এত পালাই পালাই করলে হবে? বর তো আমাকে ঠিকই খুঁজে নিয়েছে। এভাবে বউ পালাপালি খেলতে থাকলে তো বউয়ের অগোচরে যারা বেবি এসে ধরা দেবে। আমার বেবি কিন্তু খুব এক্সাইটেড আমাকে ধরার জন্য। মাথা গরম হয়ে ওঠে মায়ার। মনে হতে থাকে তার শরীরের রক্তগুলো টকবক করে ফুটছে। রাজের মুখে অন্য নারীর কথা সহ্য করতে পারল না মায়া। রাজের কলার চেপে ধরে উল্টে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, আপনার ওই যারা বেবিকে যদি না আমি পচা ড্রেনের পানি খাইয়েছি, তো আমার নাম মেহরুন জাহান মায়া না। একবার আসুক, আপনাকে টাচ করতে পুরো হাত আমি কুচি কুচি করে স্যুপ বানিয়ে দিব। সেই স্যুপ আমাকে খেতে দিও। যারা বেবি শরীরের মাংসের স্যুপ, টেস্ট তো করতেই হবে। দরকার পড়ে 10টা কুকুর পুষে যারার স্যুপ রান্না করে খাওয়াবো, কিন্তু আপনার আশেপাশে ওকে আসতে দিব না। মাইন্ড ইট মন্ত্রী মশাই।
ভালোবাসো আমাকে? ভালোবাসি আর না বাসি, আপনি একান্তই আমার ব্যক্তিগত পুরুষ। শখের পুরুষ না হয়ে ব্যক্তিগত পুরুষ হয়ে লাভ কি? এর থেকে ভালো আমার যারা বেবি। আমি অ্যাটলিস্ট ওর শখের পুরুষ। হচ্ছে ওর শখের পুরুষ। বেশি বাড়াবাড়ি করলে হাঙর মুখে ঢুকিয়ে দিব আপনার যারা বেবিকে। আঙুরটা যদি আমি হতাম, যারা বেবি পেল না আমাকে। খুব শখ না বউ রেখে অন্য নারীতে আসক্ত হতে? বউ তো আমার কাছেই আসে না, সেই বিয়ের রাতে একটু ভালোবেসেছিল। এভাবে আমার সাথে সংসার করলে তো আমার ভবিষ্যৎ প্রজন্ম আসবে না। যারা বেবি হলে অন্তত বাবা ডাক শুনতে পারতাম। আপনার মুখে যারা নামটা শুনতেই আমার কাছে বিষ শ্রবণের সমান অনুভূতি পায়। তাহলে একটু বড়ের অধিকার পালন করতে দাও, ভালোবাসার সুযোগটা দাও বউ। আপনি এখন অপবিত্র পুরুষ। ওই নষ্ট যারার নাম আপনার মুখে ডেকেছেন 1000 বার। এখন গোসল করে আসেন। এই যা, এত রাতে বিনা কারণে গোসল করবো কেন? আপনি কিছু না করলেও যারার নাম তুলে অপবিত্র হয়েছেন। আপনার মুখে আমি যে কয়বার যারার নাম শুনবো সেই কয়বার আপনাকে আমি গোসল করিয়ে আনবো। দেখো বউ, এই রাতে বিনা কারণে গোসল করতে পারবো না, ঠান্ডা লেগে যাবে তো। তার থেকে চলো গোসলের কারণ হয়ে আসি। শাট আপ অ্যান্ড গো টু ওয়াশরুম। ধুর, বিয়ের পর বউ কাছেও আসে না, আবার অন্য কাউকে খুঁজলে বিনা কারণে গোসল করিয়ে আনবে। আমার হিংস্র মায়াবতী। বলেই রাজ চলে যায় ওয়াশরুমে। মায়া হেসে দেয়। রাজকে উচিত শিক্ষা দিতে পেরেছে। ভালোবাসার মানুষের মুখে অন্য নারীর নাম বিষের মতো লাগে। মায়া তো ভালোবাসার কাঙাল। ভালোবাসা পেতে মায়া এত কিছু করেছে, আর সেই ভালোবাসার ব্যক্তি কিনা অন্য নারীর নাম মুখে আনে। শিক্ষা তো তাকে দিতেই হবে। গোসল করে এসে রাজ দাঁড়ায় মায়ার সামনে। মাথার চুলগুলো পানিতে ভেজা, গলায় ঝোলানো তোয়ালে। মায়ার সামনে এসে রাস্তার মাথা ঝাঁকুনি দিল। মাথায় থাকা সমস্ত পানি ছিটে মায়ার মুখে এসে পড়ে। গলায় থাকা তোয়ালে মায়ার কোমরে পেঁচিয়ে রাজ বলে, এবার কি বউয়ের ভালোবাসা পেতে পারি? বাবা ডাক শুনতে চাইতো। মায়া রাজের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, অমনি ওদের কানে ভাঙচুরের শব্দ ভেসে আসে। তাড়াতাড়ি করে দরজা খুলে আশেপাশে তাকিয়ে দেখে ভাঙচুরের শব্দ নিচ থেকে আসছে। সেখানে মাহমুদ সর্দার ও মালিনী থাকে। শিয়া আর হিয়ার ঘরের দিকে ভালোভাবে পরখ করে দেখলো রাজ। ওরা দরজা বন্ধ করে ঘুমিয়ে আছে। তাড়াতাড়ি ছুটে গেল শব্দের কারণ খুঁজতে। তা না হলে এসবের ইফেক্ট বোনেদের উপর পড়বে, যেটা রাজ চায় না। মায়াও রাজের পিছনে ছুট লাগালো। রাজ আর মায়া ওদের ঘরের সামনে এসে দাঁড়াতেই দেখতে পায় দরজা হালকা চাপানো আছে। দরজাটা এক হাত দিয়ে খুলে রাজ দেখলো মালিনী ভাঙচুর শুরু করেছে আর বলে, কি আছে ওই মহিলার মধ্যে যা আমার মধ্যে নেই? কই, আমাকে তো এভাবে আটকাও না। ওই মহিলাকে কি সুন্দর আটকালে। মায়া ও রাজ অবাক হয়ে দেখছে। দরজা খোলার শব্দ পেয়ে ঘুরে তাকালেন মাহমুদ সর্দার ও মালিনী। রাজ ওদের দিকে তাকিয়ে বলে, সারাদিন জনগণের সেবা করার পরের সময়টা বউয়ের সেবা করার সুযোগ পাই। তোমাদের জন্য এই সুযোগটাও হাতছাড়া হয়ে যাচ্ছে। তোমরা কি চাও না আমি আমার বউয়ের সাথে সুখে সংসার করি? মাহমুদ সর্দার ধমকে বলেন, এটা কি ধরনের ব্যবহার? এই শিখেছো তুমি? বউকে পাবো পাবো করে যখন হাতছাড়া হয়ে যায় তখন অনুভূতিটা কেমন হয় জানো? অবশ্য জানবে কিভাবে? তোমার বউ তো আর হাতছাড়া হয় না, হচ্ছে তো আমার বউ। মালিনী এবার চিল্লিয়ে বলেন, জানা বাবা, কর না তুই সুখী সংসার। আমাদের স্বামী স্ত্রীর ভিতরে আসছিস কেন? তোমরা স্বামী স্ত্রী রাতের বেলা বাড়ি ফাটাচ্ছ যে, তাই। চাটাপ, ঘরে যাও, স্বামী স্ত্রীর ভিতরে এসো না। তোমরা স্বামী স্ত্রী মিলে আমাদের স্বামী স্ত্রীর শত্রু হয়ে আছো। কোথায় নিজেরাও সুখে সংসার করবে আর আমাদেরও করতে দিবে তা না, বাচ্চাদের মতো ঝগড়া করো। মালিনী এবার চিল্লিয়ে বলেন। মালিনী ক্ষেপে যায়। মোহন সর্দারের দিকে তাকিয়ে বলেন, এই বানিয়েছো ছেলেকে? ওটা বানাতে হয়নি, ছেলে আমার দীর্ঘ বছর সিঙ্গেল থাকার কারণে বেয়াদব হয়েছে। রাজ ফোড়ন কেটে বলে, তো তোমাদের উপযুক্ত বয়সে ছেলের বিয়ে দিলে আজ দাদা দাদি ডাক শুনতে। মাহমুদ সর্দার দুই হাত এক করে অনুনয় করে বলেন, ভুল হয়ে গেছে বাবা আমার, এখন যা আমাদের দাদা দাদি ডাক শোনা, আমরা আর বাধা দিব না। রাজ মালিনীর দিকে তাকিয়ে বলে, শোনো মা, আমার বাবা বয়সের তুলনায় অনেক স্ট্রং আর হ্যান্ডসাম, কিন্তু আমার বাবা একজন সৎ পুরুষ। সে কখনো বউ থুয়ে এই বুড়ো বয়সে অন্য নারীতে আসক্ত হবে না। তাই রাত বেরাতে এভাবে আমার বুড়ো বাবার ঘরে ভূমিকম্প লাগিয়ে দিও না। তোমার ছেলের
তার বউয়ের সাথে ঘুমোতে অসুবিধা হয়। গুড নাইট। বলেই মায়ার হাত ধরে নিয়ে যায় রাজ। মালিনী তবদা খেয়ে বসে আছেন। মাহমুদ সর্দার হা হয়ে আছেন, মনে মনে বলেন, ছেলে আমার সাথে ফ্রেন্ডলি ছিল ঠিক আছে, কিন্তু বউ আসার পর তো পুরোটাই বেঁকে গেছে। বউ কি তার লাজ লজ্জাকে মাটি চাপা করে দিল? এ যে মেয়ে, এ তো মানুষ খুন করে মাটি চাপা দেয়, হয়তো রাজের লাজ লজ্জাগুলো খুন করে মাটি চাপা দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে বরের জন্য রান্না করতে এসেছে মায়া। রান্নাঘরে অলরেডি মালিনী ও সোনালি আছে। মায়াকে দেখেও না দেখার ভান করে আছে সবাই। মায়াও ওদেরকে পাত্তা না দিয়ে নিজের মতো করে রান্না করতে শুরু করে। একজন সার্ভেন্ট এসে মায়াকে জিজ্ঞেস করে, কোনো হেল্প লাগবে ম্যাম? না, আমি ম্যানেজ করতে পারবো। ব্রেকফাস্ট বানানো তো কমপ্লিট ম্যাম, তাহলে এখন রান্না কেন? তোমাদের স্যারের জন্য। কাল রাতে বলেছিল আমার হাতের মাংস রান্না খাবে, তাই রান্না করতে এসেছি। ওকে ম্যাম। মায়ার শেষের কথাটি কর্ণপাত হয় জারার। সেও তখন রান্নাঘরে আসছিল। সোনালির কাছে থাকলে আপাতত তার মনটা একটু ভালো থাকে। ওই যে একটু কুবুদ্ধি পায় কিভাবে রাজ ও মায়ার বিচ্ছেদ ঘটানো যায় তাই। মায়ার শেষ কথাটি শুনে যারার রাগ উঠেছে। তার রাজ বেবি এখন তার নেই। যাকে পাওয়ার ইচ্ছে জেগেছিল মনে, সে এখন খেতে চায় রান্না, তাও অন্যের হাতে। এটা ভেবে একটু আহত হয় যারা। সোনালির পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। মায়া নিজের মতো মশলা ব্লেন্ড করে রান্না করতে শুরু করে। মায়া রান্নায় পারদর্শী। অনেক সময় সে নিজে রান্না করেছে। হাসি তাকে শিখিয়ে দিয়েছে। মালিনী তাকিয়ে মায়ার রান্না দেখছে। মেয়েটার প্রশংসা না করেও পারা যায় না। মেয়েটা রাজের জন্য পাগলামি করে এই যা, বাকি সব দিক তো পারফেক্ট, কিন্তু যারা আর তার পরিবারের কাছে ওয়াদা করেছিল মালিনী, যেটা ভঙ্গ হয়েছে। আবার মায়ার এই বাড়িতে পা রাখার সাথে সাথে এই বাড়িতে অনেক অশুভ কাজ ঘটেছে, যেটা সহ্য করতে পারছেন না তিনি। রান্না করতে থাকে মায়া। তখনই সার্ভেন্ট এসে সবাইকে বলে, আপনাদের খাবার সার্ভ করা কমপ্লিট ম্যাম, আপনারা আসুন খেতে। সবাই আজ যার যার মতো ব্যস্ত। মাহমুদ সর্দার বাড়িতে নেই, কমিউনিটি সেন্টারে গেছেন ডেকোরেশন দেখতে। মোহন সর্দার তার কোম্পানিতে শিয়া, হিয়া ও মিলি মিলে ড্রেস ও অর্নামেন্টস দেখছে। রুদ্র বাইরে গেছে, কেন গেছে এটা কেউ জানে না। তাই আপাতত মালিনী ও সোনালি খেতে বসেছে। মায়ার রান্না করা শেষ, এখন সে গেছে রাজকে ডাকতে। এই সুযোগ পেয়েছে যারা। মায়ার রান্না করা মাংসে এক কৌটা ঝাল সম্পূর্ণ ঢেলে দিল। শয়তানি হাসি দিয়ে যারা বলে, এখন আমার বেবির এই ঝাল খেয়ে তোমার বদনাম করবে, আর আমি বেবিকে টেস্টি খাবার এনে দিব, দেন বেবি আমাকে ভালোবাসতে শুরু করবে। ও বেবি। মায়া রাজকে নিয়ে এসেছে খাবার টেবিলের সামনে। সার্ভেন্ট থেকে শুনলো বাকি মেয়েরা না খেয়ে আছে। তারা এখন সাজগোজ নিয়ে এক্সাইটেড। মায়া ওদেরকে টানতে টানতে নিয়ে এসেছে। এখন খাবার খেতে হবে, আর না খেয়ে থাকলে তো দুর্বল হয়ে যাবে। তাই মায়া তাদেরকে নিয়ে আসে। সবাই মিলে টেবিলে বসেছে খেতে। যারা সোফায় বসে আছে, টিভি অন করে রিমোট হাতে বসে আছে, কিন্তু নজর তার খাবার টেবিলের দিকে। রুদ্র বাসায় এসেছে মাত্র, এসেই খাবার টেবিলে বসেছে। মায়া সবার জন্য রুটি আর মাংস এনে নিজের হাতে সার্ভ করে দিচ্ছে। সবার মুখে হাসি ফুটে উঠেছে। ভাবির হাতে রান্না খাবে বলে সবাই খুশি। দূরে সোফায় বসে যারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, সেও খুশিতে আছে। একটু পর রাজ খাবার খেয়ে মাথা গরম করবে। রাজ ঝাল সহ্য করতে পারে না। একবার অতিরিক্ত ঝাল খেয়ে ঝামেলা করেছিল বাসায়। সার্ভেন্টকে বকাঝকা করে মালিনী তো তাকে বাড়ি থেকেই বিদায় করে দিয়েছে। তাই যারা আজ এমন প্ল্যান করেছে। রুদ্র যারাকে দেখে বলে, কিরে তুই ওখানে কেন? আয় আমাদের সাথে খেতে বস, আমাদের ভাবিজি রান্না করেছে, খেতে আসবি না? নট ইন্টারেস্টেড, তুমি খাও, তোমার ভাবি যে রান্না। আরে আয় আয়, খেয়ে দেখ তোর রাজ বেবির বউ মানে আমাদের ভাবিজি কেমন রান্না করে। যারা মুখ ভেঙচি দেয়। মিলি যারাকে টেনে নিয়ে আসে টেবিলের দিকে। যারাকে রুদ্রের পাশে বসিয়ে নিজে এক পাশে বসে মিলি। মায়া সবাইকে খাবার সার্ভ করে দেয়। যারার প্লেটে মাংস দিতে গেলে যারা বলে, আমি ডায়েট করি, এসব অয়েলি ফুড আমি খাই না, আমার জন্য কিছু সালাদ আনো প্লিজ। মায়া সার্ভেন্টদের বলে যারার জন্য সালাদ আনে।
সবাই মিলে রুটি ছিঁড়ে মাংসের ঝোলের সাথে মিলিয়ে গালে দেয়। যারা সূক্ষ্ম চোখে সবাইকে দেখতে থাকে। প্রথম গাল খাবার খেয়ে রুদ্র গাল থেকে খাবার ফেলে দিয়ে পানি খেতে শুরু করে। শিয়া, হিয়া ও মিলিও একই কাজ করে। কেউ খেতে পারে না খাবার, ঝালের পরিমাণ অতিরিক্ত। প্রথমে গালে নিতেই গুঁড়ামরিচের কাঁচা স্মেল চলে আসে। রাজ কোনো মতে খাবার গিলে পানি খেতে থাকে। তারপর মায়ার দিকে তাকিয়ে বলে, কাল রাতে তো মুখ অপবিত্র করেছিলাম বলে গোসল করিয়েছিলে, এখন কেন ঝাল খাইয়ে মারছো? রুদ্র ঝালের তেজ কমিয়ে বলে। মায়া অবাক হয়ে যায়, তবে চারার মুখের দিকে তাকিয়ে দেখে চারা মিটি মিটি হাসছে। সন্দেহের বশে এক টুকরো মাংস নিয়ে টেস্ট করে মায়া। অত্যাধিক ঝালের কারণে মায়ার নিজেরও গাল জ্বলে ওঠে। রাজ গ্লাসে পানি ঢেলে মায়াকে খেতে দেয়। যারা সিম্প্যাথি পাওয়ার জন্যে বলে, আমি একটি ডেজার্ট বানিয়েছি, তোমরা ওটা মজা করে খাও। বলেই যারা ডেজার্ট নিয়ে আসে। সবাই খুশি হয়ে নিতে থাকে ডেজার্ট। সবাইকে দিয়ে যখন রাজের প্লেটে ডেজার্ট দিতে যাবে অমনি যারার হাত শক্ত করে আঁকড়ে ধরে মায়া। মায়ার এমনভাবে হাত ধরা দেখে রাজা তাকিয়ে থাকে মায়ার দিকে। মায়ার এমনভাবে হাত ধরা দেখে যারা তাকিয়ে থাকে মায়ার দিকে। মায়া যারাকে উদ্দেশ্য করে বলে, আমার বর আমার রান্না করা খাবারটি খাবে। আমি ঝাল দিলে তাকে ঝাল খেতে হবে, আমি বিষ মেশালে তাকে সেই বিষটিই খেতে হবে। কোনো তৃতীয় ব্যক্তি এসে আমার জীবনে বাধা দিতে পারবে না। এই অধিকার এই মেহরুন জাহান মায়া কাউকে দেয় না। মাইন্ড ইট। কি বলেই যারার হাত ঝাড়ি দিয়ে সরিয়ে দেয়। রাজের দিকে তাকিয়ে মায়া বলে, কি মন্ত্রী মশাই, খাবে না আপনার বউয়ের হাতের রান্না? রাজ মৃদু হেসে বলে, মায়াবতীর হাতের বিষ আমার জন্য অমৃত। এটা তো সামান্য ঝাল, আমি মিষ্টি মনে করে খেয়ে নেবো। বলেই রাজ তার প্লেটের মাংস দিয়ে রুটি খেতে থাকে। রাজ দেখতে শ্যামবর্ণের। অতিরিক্ত ঝাল খাওয়ার ফলে রাজের গাল লাল হয়ে গেছে। এক টুকরো মাংস শেষ করতেই রাজের অবস্থা নাজেহাল, কিন্তু তারপরও সে ঝাল দেওয়া মাংস তৃপ্তির সাথে খাচ্ছে। ঝালের তেজে রাজের মুখ ঘেমে উঠেছে, কপালের শিরা উপশিরা ফুলে উঠেছে, কালো ঠোঁট ফোপাতে থাকে। তারপরও রাজ মুখে হাসি ফুটিয়ে খাবারগুলো খেতে থাকে। যারা অবাক হয়ে দেখছে। তার ভাবনায় এভাবে পানি ঢেলে দেওয়া হলো। ভেবেছিল মায়াকে আজ ইনসাল্ট করবে, কিন্তু রাজ তো মায়ার প্রেমে মত্ত। তা না হলে কি এই ঝাল দেওয়া মাংস খায়? খাবারগুলো শেষ করে রাজ এক গ্লাস পানি খেয়ে নেয়। তারপরও সে ফোপাতে থাকে। চেয়ার থেকে উঠে রাজ দাঁড়িয়ে পড়ে মায়ার সামনে। মায়া রাজের মুখের দিকে তাকিয়ে থাকে। ঝালের কড়া তেজ ফুটে উঠেছে রাজের মুখে। মায়ার দিকে তাকিয়ে রাজ বলে, বরকে ঝাল খাইয়েছ, এই ঝালের তেজ গ্রহণ করবে না মায়াবতী? মায়া বুঝে উঠতে পারে না। সবাই তাকিয়ে আছে তাদের দিকে। রাজ সবাইকে উদ্দেশ্য করে বলে, বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রীমশাই এখন প্রেম করবে। শিয়া, হিয়া ও মিলি অবাক হলেও রাজের আদেশ পেয়ে চোখ বন্ধ করে রাখে। রুদ্র প্লে বয়, সে তো আগে থেকেই বুঝতে পারে সব, তাই সে নিজেই চোখ বন্ধ করে। রাজ সাথে সাথে মায়াকে নিজের কাছে এনে তার ঠোঁটের ঝালগুলো মায়ার ঠোঁটে মিলিয়ে দেয়। মায়া নির্দ্বিধায় গ্রহণ করে নেয় রাজের থেকে এই ঝালের স্বাদ। যারা চোখ বন্ধ করেনি, সে ছলো ছলো নয়নে দেখছে তার বেইবির ঝালের আদান প্রদান। মুখটা বাংলার পাঁচ বানিয়ে রেখেছে যারা। এখনই কান্না করে দিবে সে। রুদ্র তার এক হাত দিয়ে যারার চোখের উপর রেখে বলে, না হওয়া বর আর সতীনের প্রেমে নজর দিতে নেই, ওটা তোর পাওয়ার কথা ছিল কিন্তু হলো না। রাস্তার কাজ কমপ্লিট করে দূরে সরে দাঁড়িয়ে সবাইকে বলে, চোখ খুলতে পারো সবাই। সবাই চোখ খোলে। রাজের ঝাল অনেকটাই কমেছে। সে এখন মুখে দুষ্টু হাসি ঝুলিয়ে রেখেছে। রুদ্র দুষ্টুমি করে বলে, এমন ঝাল খাওয়ার অধিকার প্রত্যেক পুরুষের কপালে লেখা হোক। ঝালে ঝালে প্রেম নিবেদন করে দেওয়া প্রেমিক যুগলের আইনত অধিকার করা হোক। সবার কথার মাঝেই হাতে মিষ্টি নিয়ে বাড়িতে প্রবেশ করে পিয়াস। খুশিতে খুশিতে রাজের কাছে এসে রাজকে জড়িয়ে ধরে। রাজ অবাক হয়ে যায়, তবে দুষ্টুমি করে বলে, আরে আরে সাবধানে পিউ বেবি, আমার আশেপাশে কেউ আসলে আমার মিষ্টি মায়াবতী ট্রান্সফার করে রূপ নেয় হিংস্র মায়াবতীর, যার একটা ডেমো পেয়েছি।
মৌ নিজেও এসেছে সেখানে। মৌ তার শাড়ির আঁচল হাতে গোটাতে থাকে। লজ্জা পাচ্ছে খুব সে। পিয়াস মিষ্টির প্যাকেট থেকে একটি মিষ্টি নিয়ে রাজের গালে দিয়ে বলে, গুড নিউজ আছে বস, আমি আমার প্রিয়তমার থেকে শ্রেষ্ঠ উপহার পাচ্ছি। আমার সংসার পরিপূর্ণ হতে চলেছে। রাজ মুখের মিষ্টি শেষ করে বলে, মানে আমি কাকু হতে যাচ্ছি? একদম ঠিক ধরেছেন। এই খুশির সংবাদ আমি পেয়েই আপনার কাছে ছুটে চলে এসেছি। আমার দুঃখের সময় আপনি আমার পাশে ছিলেন, আজ আমার সুখের দিনও আপনি আমার পাশে থাকবেন। তোমার সুখ দুঃখে সবসময় আমি আছি। কংগ্রাচুলেশনস তোমাদের দুজনকে। বিয়ের 3 মাসের মাথায় বাবু নিয়ে নিলে। এদিকে আমি থাক, বাদ দিলাম। কিছু বললেই তো আমি লুচু লিস্টের কর্মকর্তা হয়ে যাব।